আপনারা যারা আমাদের এই গল্পগুলো শুনতে ভালোবাসেন তাদের জন্য রইল আশাপূর্ণা দেবীর লেখা আদিম। দুটো বেনি দিয়ে গড়া প্রকাণ্ড খোপায় ফুলের মালা জড়ানো, হাতে ভারী ওজনের মোটা মোটা কঙ্কন, মিহি ক্রেপের শাড়ির জমকালো টিস্যুর আঁচলটা অবহেলায় পিঠে ফেলা, পায়ের জুতোয় আর হাতের ভেনিটি ব্যাগে শ্রীনিকেতনী শিল্প চাতুর্য, অতি আধুনিকতার একখণ্ড নিখুঁত নমুনা কৃষাঙ্গী কস্তুরী। গাড়ি থেকে নেমে যেন হালকা হাওয়ার মতো ভেসে বাড়িতে উঠে এলো। উঠেই আসতে হয়, রাস্তা থেকে বাড়িটা বেশ উঁচু। প্রদীপ বলে 22 তলা দেশ, মিথ্যে বলে না। উপরে নিচে এখানে ওখানে পথ আর বাড়ি যেন গোলক ধাঁধা। কস্তুরীকে দেখে প্রদীপের একধারে গৃহরক্ষক, দেহরক্ষক, সেবক, পালক সব কিছু পাহাড়ি বালক নানকুটা হতবম্ব হয়ে চেয়ে থাকে। তার চাকরি দশায় এহেন অপরূপ আবির্ভাব আগে কখনো ঘটেনি। কস্তুরী ওর স্তম্ভিত ভাবটা উপভোগ করে যেন আরও ঝড় বইয়ে দেয়। তারপর বলে, ঘরে আবার চাবি লাগানো কেন রে? কি মুশকিল, খোল খোল। বলাই বাহুল্য, এমন দরাজ হুকুমের পর ইতস্তত করা সম্ভব নয়। নানকু সসম্ভ্রমে দরটা খুলে দেয়। ভ্যানিটি ব্যাগটা দোলাতে দোলাতে দিব্য সপ্রভিতভাবে ঘরে ঢুকে পড়ে কস্তুরী। আর ঢুকেই প্রদীপের টেবিলের কাগজপত্র উল্টে পাল্টে তছনছ করতে থাকে। কবি কোথাও কিছু লিখে ছড়িয়ে রেখে গেছে কিনা দেখার জন্য। তারপর দেখে আর মনে মনে বলে, ও বাবা, প্যাডের মধ্যে এই যে চিঠি। কস্তুরীকে মনে আছে তাহলে? আজ মাস 2-2.5 তো চিঠিপত্র প্রায় বন্ধ। মাঝে মাঝে 2-1 ছত্র চা পাঠায়, সে আর চিঠি নয়, নেহাতি দায় সারা কুশল বার্তা। আরে এ যে রীতিমতো সাহিত্য। ভাবতে ভাবতে চেয়ারটা টেনে নিয়ে বসে পড়ে কস্তুরী। তার আর তর সয় না। পড়তে পড়তে মনে মনে ভাবে, এসব আবার কী লিখেছে প্রদীপ। রাত জেগে তোমার চিঠিটা লিখছি কস্তুরী। রাতে আজকাল জেগেই থাকি, কিছুতেই কেন জানি না ঘুম আসতে চায় না। তবু এই জেগে থাকা আমার খারাপ লাগে না। মনে হয় রাতে ঘুমিয়ে থেকে ভারী ভুল করি আমরা। ঘুমিয়ে থাকি তাই পৃথিবীর সমস্ত রহস্য আমাদের অজানা থেকে যায়। আমরা যখন সারাদিন স্থূল প্রয়োজনের তাগিদে ছোটাছুটি করে মরি, তখন ঘৃণায় করুণায় বোবা পৃথিবী নিশ্চল দৃষ্টি মেলে তাকিয়ে থাকে। রাত্রে যদি ঘুমিয়ে না পড়ে আমার মতো জানলায় এসে বসো কস্তুরী, তাহলে অনেক কিছু জানতে পারবে। জ্ঞানের পরিধি কত বেড়ে যাবে তোমার। ভারী আশ্চর্য লাগবে সুদীর্ঘকাল ধরে রাত্রিটা ঘুমিয়ে কষ্ট করে এসেছো বলে। তুমি কি জানো কস্তুরী, রাত্রির অন্ধকারে অরণ্যে যে মর্মর ধ্বনি ওঠে, সে ধ্বনি কিসের? তুমি হয়তো আজও জানো না, আমি কিন্তু জানি। পাতায় পাতায় বাতাসের লীলামৃগয়ার মুখর চপলতা সে নয়, সে ধ্বনি কোটি কোটি অশরীরী আত্মার বিক্ষুব্ধ আর্তনাদ। প্রতিদিন প্রতি রাত্রে মুহূর্তে মুহূর্তে নিষ্ঠুর নিয়মের নিষ্করুণ আকর্ষণে যেসব হতভাগ্যরা আশা আকাঙ্ক্ষার ভরা পাত্র নামিয়ে রেখে এই শোভা সম্পদময়ী ধরণী থেকে অসময়ে স্খলিত হয়ে পড়ে যাচ্ছে, শূন্যের ক্ষুধার্ত জঠরে দলে দলে উঠে আসে তারা। অনুকারের অসাবধান অবসরে উঠে আসে ছেড়ে যাওয়া পুরনো পৃথিবীর বুকে। উঠে এসে অবাক হয়ে যায় তারা, বেদনায় বিদীর্ণ হয়ে যায় তারা, ধিক্কারে স্তম্ভিত হয়ে যায় পৃথিবীর দুর্ব্যবহারে। এসে চিনতেই পারে না
কিছু খুঁজেই পায় না, নিজের পুরনো জায়গাটাকেও না। বুঝতে পারে না কোথায় হারিয়ে গেল তাদের ফেলে যাওয়া গভীর ক্ষতচিহ্নটা। তারা জানতো না মমতাহীনা পৃথিবী হারিয়ে ফেলবার সঙ্গে সঙ্গেই নিমেষে মুছে ফেলে ক্ষতর সকল চিহ্ন, নূতন করে নিজেকে সাজিয়ে নেয় আগামী নূতনের জন্য। কাউকে হারিয়ে ফেলে হাহাকার করতে বসবে এত সময় কোথায় পৃথিবীর হাতে? বুঝতে পেরে ওরা ক্ষুব্ধ অপমানে দলে দলে গিয়ে জড়ো হয় অরণ্যে অরণ্যে। পাতায় পাতায় ছড়িয়ে পড়ে ওদের হতাশ হাহাকার, যেন মাথা কুটে কুটে সাড়া তুলতে চায় মমতাহীনার প্রস্তরীভূত বক্ষপঞ্জরে। বুঝি মনে পড়িয়ে দিতে চায়, আমি ছিলাম একদা, তোমার এই শোভা সম্পদের ওপর 16 আনা অধিকার ছিল আমার। এমন নির্মম উদাসীন্যে আমাকে ভুলে যেও না তোমরা। একসময় ফিসফিস করে কথা কয়ে ওঠে নিজেরা, নিঃশ্বাস ফেলে বলে ভুলে গেছে আমাদের। আমরা নেই, তখন হয়তো ক্ষণকালের জন্য অরণ্যানি স্তব্ধ হয়ে যায়। শুধু একটা অনুচ্চারিত হায় হায় স্থির হয়ে থাকে। আবার আছড়ে এসে পড়ে নতুন দল। আবার তাদের ভারাক্রান্ত নিঃশ্বাসে পাতায় পাতায় ওঠে মর্মর শিহরণ। সারা রাত্রি ধরে চলে এই আনাগোনা, এই মাতামাতি। নিরুপায় অরণ্যকে সমস্ত রাত ধরে সহ্য করতে হয় অশরীরী আত্মাদের এই অদ্ভুত আক্রমণ। উষার আলো ফুটলে তবে অরণ্যের মুক্তি, তখন সে নিঃশ্বাস ফেলে বাঁচে। প্রেতাত্মারা আলোর আভাসে সচকিত হয়ে ওঠে, বুঝতে পারে জীবিত প্রাণীর রাজ্যে এ তাদের অনধিকার প্রবেশ। বুঝতে পেরে ম্লান মুখে বিদায় নেয় তারা। আমার এই অদ্ভুত কল্পনার খবর পেয়ে তুমি কি হাসছ কস্তুরী? ভাবছ দিনের আলোয় কি অরণ্যে মর্মরধ্বনি ওঠে না? ওঠে বই কি, নিশ্চয়ই ওঠে। সে ধ্বনি শাখা পত্রে বাতাসের লীলা চাপল্যের। তখন কেউ ফিসফিস করে কথা কয়ে ওঠে না। কস্তুরী, দিনের আলোয় তুমি যদি অরণ্যের জটিলতায় ঘুরে বেড়াতে চাও, তখন যে শব্দ তুমি শুনতে পাবে সেটা নিতান্তই তোমার নিজেরই পায়ের চাপে শুকনো পাতা গুড়িয়ে যাওয়ার শব্দ। তখন রহস্যহীন মৌন অরণ্য গম্ভীর মুখে চেয়ে থাকবে তোমারই দিকে। সারা রাত্রির মাতামাতির ইতিহাস দেখতে পাবে না তার মুখের কোনো রেখায়। কস্তুরী, অরণ্যের এত কাছাকাছি কখনো থেকেছ তুমি, যেখান থেকে জানলা খুললেই বনের গন্ধ পাওয়া যায়? গভীর রাত্রে বিছানা থেকে উঠে এসে জানলায় দাঁড়িয়ে আবিষ্কার করেছ অরণ্য মর্মরের সত্যকার ইতিহাস? না না, নিশ্চয়ই তুমি এসব দেখনি কস্তুরী, নিশ্চয়ই শোনোনি এসব। যদি শুনতে পেতে, তাহলে পরীক্ষার একটা বাড়তি ডিগ্রি আর কিছু পরিমাণ বেশি নম্বর আহরণের আশায় ইট কাঠের অরণ্যে মুখ গুজে পড়ে থেকে অমন দুরূহ তপস্যায় মগ্ন থাকতে পারতে না? তোমার এই তপস্যাটা কি হাস্যস্করই আজ লাগছে আমার কাছে। আকাঙ্ক্ষার পরিধি কত ছোট হয়ে গেছে আমাদের, ভাবলে তোমার বিস্ময় লাগে না কস্তুরী? পড়ে তুমি হাসছ তো, কিন্তু সত্যি বলছি, কেন জানি না রোজ রাত হলেই এই অদ্ভুত কল্পনা যেন আমায় পেয়ে বসে। কি হাস্যকর লাগে নিজেদেরকে, কি তুচ্ছ লাগে দৈনন্দিন জীবন সংগ্রামের সহস্র খুঁটিনাটি। কিছুদিন আগে একটা ঘটনা ঘটে গেল এখানে। চিঠিতে খুলে লিখবার উপায় নেই, দেখা হলে বলবো। আমার মনে হয় হয়তো এ সমস্ত সেই ঘটনারই প্রতিক্রিয়া। সত্যকার একটা পরীক্ষা না এলে ব্যাস এখানেই শেষ। প্যাডটা উল্টে পাল্টে দেখে কস্তুরী, না, আর কোথাও কিছু লেখা নেই। নিশ্চয়ই রাত্রে লিখতে লিখতে ঘুমিয়ে পড়েছিলেন কবি। তারপর ভোর না হতেই ছুটেছেন চাকরি বজায় রাখার কঠোর তপস্যায়।
মৃদু একটু হাসি ফুটে ওঠে কস্তুরীর ঠোঁটের কোণে। আহা বেচারা, ও কি জানতো 350 মাইল দূর থেকে হঠাৎ এসে পড়ে কস্তুরী ওর কাব্যের ওপর হানা দেবে। নিশ্চয়ই আবার আজ রাত্রে খাওয়া দাওয়া সেরে 2-4টে সিগারেট ধ্বংস করে নিয়ে মৌজ করে বসে অসমাপ্ত চিঠিখানা শেষ করত, কথার জাল বুনে বুনে। মধুর রসের প্লাবন বইয়ে ফেলেও কস্তুরীকে ভাসিয়ে নেওয়া সম্ভব হয়নি বলেই বোধহয় এবারে অদ্ভুত রসের আমদানি করতে শুরু করেছে প্রদীপ। অরণ্য মর্মরের সত্যি ইতিহাস। রৌদ্রদগ্ধ বহিঃপ্রকৃতির দিকে একবার তাকিয়ে দেখে আর একবার হেসে ওঠে কস্তুরী। আহা বেচারা রে, শক্তি সামর্থ্যওয়ালা এতখানি লম্বা চওড়া পুরুষ যাত্রাকে বিরহ জিনিসটা কি কাবুই না করে ফেলে। তা হয়তো সমস্ত দিন খেটে খুটে এসে ইঞ্জিনিয়ার সাহেব কিনা মাঝরাতে জানলা খুলে জঙ্গলের দিকে তাকিয়ে বঞ্চিত আত্মাদের অতৃপ্ত হাহাকার শুনতে বসে। মাথাটা খারাপ, কিন্তু ঘটে যাওয়া ঘটনাটা কি? প্যাডটা চাপা দিয়ে রেখে ভ্যানিটি ব্যাগটা লুপতে লুপতে ঘরের বাইরে বেরিয়ে আসে কস্তুরী। বাচ্চা চাকরটাকে ডাক দিয়ে প্রশ্ন করে, ওহে বীরভদ্র, তোমার সাহেব কখন ফিরবেন জানো? পাহাড়ি ছেলেটার ভাগ্যে এমন একটি গড়িয়সী প্রশ্নকারিণী কখনো জুটেছে কিনা সন্দেহ। তবে সে বিগলিত কৃতার্থে একগাল হেসে ভাঙা বাংলায় যা বলে সেটা কস্তুরীর পক্ষে খুব হৃদয়গ্রাহী হয় না। সন্ধ্যার আগে প্রদীপের ফেরবার কোনো আশা নেই। আর এখন সবে বেলা 11টা, অর্থাৎ কমপক্ষে এখনো ঘন্টা সাতেক একা থাকতে হবে কস্তুরীকে। ট্রেনে এলে ওটা হতো না। যথারীতি খবর দিয়ে বেরিয়ে অধীর আগ্রহে স্টেশনে অপেক্ষামান প্রদীপের কাছে এসে নেমে পড়তে পারলেই হয়ে যেত। অপ্রত্যাশিত সৌভাগ্যে দিশেহারা প্রদীপের সেই চেহারা কল্পনা করতে পারছে কস্তুরী। তা নিজেই বাকি সে কম কবিত্ব করে এসেছে। যেই ইচ্ছে হলো আকাশে উড়ে চলে এলো। হঠাৎ এসে পড়ার মজাটাই মনে রেখেছে, অসুবিধাটা ভেবে দেখেনি একবারও। মনে মনে ভাবে এতক্ষণ কি করবে সে? স্নান আহার সেরে দিব্যি একটা নিটোল ঘুম দিতে পারে। না না, ছি, এটা অসম্ভব। তবে জুতোর চাপে শুকনো পাতা গুড়িয়ে গুড়িয়ে বেরিয়ে বেড়াবে বনের ধারে ধারে। না না, রক্ষে করো বাবা, ওটাও হবে না। তাহলে প্রদীপের ঘর সংসার তছনছ করে নূতন করে গোছাতে বসবে। পুঁথিগত প্রাণা হলেও কস্তুরী যে গৃহপনায় অযোগ্য নয় এ কথা প্রমাণ করে দেবে প্রদীপের কাছে। যাজ্ঞে থাক, কে অকারণে অত খাটে? সংসার করতে যখন আসবে তখন দেখিয়ে দেবে। তবে কি ওর খাতাপত্র বই কাগজ তল্লাশ করতে বসবে? আরও কি কি উদ্ঘট পাগলামির নমুনা সংগ্রহ করতে পারা যায় তাই দেখতে। ধুর, মজুরি পোষাবে না। সব থেকে ভালো যত ইচ্ছে আলিস্যি করে স্নান আহার সেরে ওই চাকরটার সঙ্গে গল্প করা। হোক না পালক, তবু কৃতার্থ হয়ে যাবে সন্দেহ নেই। শিথিল ভঙ্গিতে খোপাটা খুলতে খুলতে ভ্রুভঙ্গি করে বলে, এই হাতারাম, তোর সাহেবের ঘর বাড়ি সব তো এক কথায় আমার হাতে ছেড়ে দিলি। বল দেখিনি আমি কে? সে ঘাড় হেলিয়ে বলে, জানি মেম সাহেব। কস্তুরী বলে, চমৎকার কথা, কে তোকে বলল শুনি? হাঁদারাম বলে, কেউ বলে না, আমি বুঝে গেছি। কস্তুরী বলে, বেশ করেছ, যাও এখন চানের জল দাও দেখি। তারপর তোদের এখানে কিছু খেতে টেতে পাওয়া যাবে তো? হাঁদারাম বলে, খুব, যতটা সম্ভব ঘাড় হেলিয়ে জবাব দেয়। ভারী আশ্বাসের সুর ছেলেটার গলায়। কস্তুরী হেসে ফেলে বলে, শুনে বাঁচলাম, তা কি খেতে দিবি একবারে? জেনেই আমি প্রাণ শীতল করে যাই। কি আছে তোদের ভাড়ারে? কথার সুখেই কথা কওয়া। খুশির পাত্র উপচে পড়লে এমনই হয়। পাহাড়ি ছেলেটা কস্তুরীর কৌতুক কথার অর্থ বুঝুক না বুঝুক, তবু উপযুক্ত শ্রোতার অভাবে ওর সামনেই নিজেকে ঝলসে তুলবে কস্তুরী। গানের সুরের মতো হেসে উঠবে অকারণ, গেয়ে উঠবে এক লাইন গান, কথা বলবে ছড়িয়ে ছিটিয়ে প্রয়োজনের অতিরিক্ত।
প্রদীপ অনুপস্থিত, তবু সারা বাড়িতে তো তার উপস্থিতির বাতাস বইছে। এবারই কস্তুরীর এ সংসারের ওপর যথেষ্ট কর্তৃত্বের দাবি কস্তুরীর। ভাবতে কি অপূর্ব রোমাঞ্চ! সত্যি বইখানা নিয়ে তখন চলে এলেই তো হতো প্রদীপের সঙ্গে, নাইবা অনার্স নিত, নাইবা হতো ফার্স্ট ক্লাস ফার্স্ট। কী লাভ হবে তাতে? কি ক্ষতি হতো এমএটা না করলে? প্রদীপ বেচারা না কস্তুরী নিজেই বেচারি। খোলা চুলে আঙুল জড়াতে জড়াতে কস্তুরী হাস্যোজ্জ্বল মুখে বলে, কই এবার বল শুনি, কি খাওয়াবি? ছেলেটা মহোৎসবে বলে, চাল ডাল আলু পেঁয়াজ ডিম মাখন ঘি আটা, কোনো বস্তুরই অভাব নেই সাহেবের ভাণ্ডারে। তবে যদি মেম সাহেবের মুরগির মাংস খাবার বাসনা থাকে, কিঞ্চিত সবুর করতে হবে। অবশ্য বেশি দূরে নয়, ছুটে গিয়ে ওই বনের মধ্যে মণিহারির বউকে খবর দিয়ে আসতে হবে। কস্তুরী বলে, মণিহারির বউকে? সে আবার কে? সাধারণ কৌতূহলে প্রশ্ন করে কস্তুরী, কিন্তু উত্তর শুনে কৌতূহল আর সাধারণ থাকে না, ভয়ঙ্কর হয়ে ওঠে। নানকু বলে, মণিহারির বউ? সেই যে মণিহারি সাহেবের ট্যুরে বেরোনোর সময় তল্পি বইত, সাহেবের গাড়ি আর বন্দুক সাফ করত, সে মারা পড়ল সাহেবেরই সেই বন্ধুদের গুলিতে। তারই বউ সাহেবের প্রাণ বাঁচাতে পুলিশের কাছে মিছে কথা বলেছে। সেই জন্য ওর আত্মীয় কুটুমরা এক ঘরে করে রেখেছে কিনা, ওই বনের মধ্যে একটা চালা তুলে নিয়ে একা একা থাকে, মুরগি পোষে, ডিম বেচে, বেতের ঝুড়ি বোনে। তাকে একবার খবর দিতে পারলেই কস্তুরীর বাসনা পূর্ণ হয়। এমনকি ও এসে মাংস রান্না করে দিয়ে যেতেও পারে, খুব ভালো রাঁধে। কতদিন রান্না মাংস চুপি চুপি রেখে গেছে সাহেবের জন্য। সাহেব না জেনে তারিফ করেন এই আনাড়ি ভূত নানকুকে। আঙুলের ডগায় খোলা চুলের গোছা এঁটে এঁটে বসেছে, লাল হয়ে উঠেছে আঙুলের ডগা। কিন্তু মুখটা অমন লাল হয়ে উঠেছে কেন কস্তুরীর? অদৃশ্য কোনো রজ্জুতে কেউ ওর কণ্ঠনালীটা কি জড়িয়ে জড়িয়ে পাক দিচ্ছে। ও বসে পড়েছে উঠোনের পড়ে থাকা তেলচিটে খাটিয়ার ওপর, ধুলোয় লুটোচ্ছে দামি শাড়ির ঝকঝকে আঁচল। এই তবে ঘটনা। অনেক কষ্টে কণ্ঠস্বরকে এইটুকু মুক্তি দিতে পারে কস্তুরী। কস্তুরী বলে বসে, ওই মণিহারি গুলি খেলো কেন রে? ছেলেটা অকপট সরলতায় ব্যক্ত করে, যদিও অপরের কাছে বলতে মানা, কিন্তু কস্তুরী যখন নিতান্তই সাহেবের নিজের মেম সাহেব, তখন বলতে বাধা নেই। পুলিশ জানে বটে, বন্দুক সাফ করতে করতে হঠাৎ গুলি ছুটে মারা গেছে মণিহারি। ওর বউও বলেছে সেই কথা পুলিশকে, কিন্তু আসল কথা তা নয়। রাতের অন্ধকারে সাহেব ওর চোখ দেখে বনবিড়াল ভেবে ভয় পেয়ে গুলি করেছে। কস্তুরী বলে, ভয়? কিসের ভয়? মানুষকে বনবিড়াল ভাববার মানে? আর্ত চিৎকার করে ওঠে কস্তুরী। ছেলেটা হতাশ হয়ে দুই হাত উল্টে বলে, কি জানি মেম সাহেব। ও পাগলটা কেন যে রাতভর জেগে জেগে সাহেবের জানলায় চোখ রেখে ঘর পাহারা দিত, তা কে জানে। ওর চোখ দুটো ছিল ঠিক বনবিড়ালের মতো, রাতে আগুনের মতো জ্বলত। ঘুমের ঘোরে উঠে সাহেব হঠাৎ ভয় খেয়ে, কথাটা এখানেই আটকে যায়। ধীরে ধীরে ধাতস্থ হচ্ছে কস্তুরী, গম্ভীরভাবে বলে, তা ওর বউ পুলিশের কাছে মিছে কথা বলল কেন রে? ছেলেটা যেন কস্তুরীর অবজ্ঞায় অবাক হয়ে যায়, নিজে নিতান্ত বিজ্ঞের মতো বলে, না বললে সাহেবের নামে কেস হতো না? কস্তুরী বলে, হতোই বা, সাহেবের ফাঁসি হলে ওর কি লোকসান ছিল? ওর নিজের স্বামী খুন হয়েছে না? ছেলেটা নিজের ঠোঁটের উপর একটা আঙুল ঠেকিয়ে কণ্ঠস্বর খাটো করবার ইঙ্গিত জানায় কস্তুরীকে। চুপি চুপি প্রতিশব্দ করে, সাহেবের ফাঁসি হলে ওর আদমি কি বেঁচে উঠত? এত বড় মহৎ প্রশ্নের উত্তর সাধারণ মানুষের কাছে থাকে না, কিন্তু কস্তুরী কেন সেই মহানুভব নারীর কাছে কৃতজ্ঞ হচ্ছে না, যার একটিমাত্র কথায় ফাঁসি হয়ে যেতে পারত কস্তুরীর স্বামীর?
সে সুযোগ গ্রহণ না করে যে নিজের স্বামী হন তার প্রাণ রক্ষা করেছে, বরং আরও রুক্ষ আরও ক্রুদ্ধ স্বরে মন্তব্য করে বসে কস্তুরী, নাই বা বাঁচল। মানুষ খুন করলে ফাঁসি হওয়াই তো উচিত। পাহাড়ি ছেলেটা চমকে মুখ তুলে এক নিমেষে তাকিয়ে থাকে কস্তুরীর মুখের দিকে, তারপর গম্ভীরভাবে বলে চলে যায়, গোসলখানায় জল দিচ্ছি। 7 ঘন্টা অপেক্ষা করতে হয় না, বেলা 3টের মধ্যেই এসে পড়ে প্রদীপ। অ্যারোড্রামের এক ছোকরা কর্মচারী কী সূত্রে যেন কস্তুরীকে চিনত, সেই শতপ্রবৃত্ত হয়ে খবর দিয়েছে প্রদীপকে। ছুটে এসেছে প্রদীপ গাড়িখানার হাওয়া গাড়ি নাম সার্থক করে। ছুটে এসেছে বিস্ময় আনন্দ উৎসাহে জলজল করতে করতে। না, নিজেকে আর আটকে রাখতে রাজি নয় সে। ছোকরার চাকরটার সামনেই কস্তুরীকে প্রায় জড়িয়ে ধরে। কিন্তু আশ্চর্য, কস্তুরী কি কঠিন আর কি নিরুত্তাপ। জমাট কঠিন হিমশীতল একখণ্ড বরফ স্বামীকে উপহার দেবে বলেই কি এই হিম পাহাড়ের দেশে ছুটে এসেছে কস্তুরী? রোদ পড়া বরফের মতোই কি ভয়ানক ঝকঝক করছে ওর সাদা উজ্জ্বল চোখ দুটো। প্রদীপ বলে, কি হলো কস্তুরী, শরীর খারাপ লাগলো? কস্তুরী বলে, শরীর? হেসে ওঠে তারপর বলে, পাহাড়ি হাওয়ায় একটু খিদে বেড়ে যাচ্ছে। প্রদীপ ব্যথিত স্বরে বলে, এলে যদি তো অমন দূরে কেন কস্তুরী? কি অদ্ভুত লাগছে তোমাকে, তুমি বলে যেন চেনাই যাচ্ছে না। কস্তুরী আর একবার হাসির ঝিলিক দিয়ে ওঠে। রাত জেগে ক্ষুধিত আত্মার নিঃশ্বাস শুনে শুনে তোমার পার্থিব দৃষ্টিটা কিছু খাটো হয়ে যাচ্ছে বোধ হয়। প্রদীপ বলে, ও, তুমি তাহলে চিঠিটা পড়েছ বুঝি? ওসব আমার অর্থহীন পাগলামি, দেখলে কেন? লিখেছিলাম তোমাকেই, কিন্তু পাঠাতাম না, তুমি এসেই এসব দেখে ফেললে। কস্তুরী বলে, তাহলে আমার অন্যায় হয়ে গেছে। কস্তুরী বাঁকা কটাক্ষে বলে, হঠাৎ বড় অসুবিধেই পড়ে যেতে হলো কেমন? যাক, কালই ফিরছি, বেশি অসুবিধে বাড়াবো না তোমার। ব্যাকুল প্রদীপ এ রহস্যের মীমাংসা করতে পারে না। এমন হঠাৎ এসে পড়ল কেন কস্তুরী? এসেছে যদি, তো এমন দূরত্বের আবরণে নিজেকে রেখেছে কেন? কেন ওর স্বভাবসিদ্ধ প্রগল্ভতায় বেপরোয়াভাবে স্বামীর কণ্ঠলগ্ন হয়ে ঝুলে পড়ে বলছে না, কি মজা করলাম বলো তো? কেমন জব্দ, চিঠি না দিয়ে নিশ্চিন্ত হয়ে থাকতে পারবে? যাগ্গে, এখন আর রহস্য ভেদের চেষ্টা করে লাভ নেই। মনে মনে ভাবে প্রদীপ, রাত্রিরা তো হাতে আছে। সমস্ত দ্বন্দ্ব, সমস্ত বাধা, যত কিছু অভিমান আর ভুল বোঝাবুঝি, সবের পরিসমাপ্তি করব। এখন চলুক সাধারণ আতিথ্যের পালা। তা সেটা উভয় পক্ষেই চলে। ভদ্রতা আর সৌজন্যের কে কত নিখুঁত অভিনয় করতে পারে তার প্রতিযোগিতা যেন চলছে। চা খাওয়া সারা হলে বেলা পড়ে যায়। প্রদীপ বলে, চলো কস্তুরী, বেরিয়ে আসা যাক। কস্তুরী বলে, বেড়াতে? কোথায় যাব? প্রদীপ বলে, বনে জঙ্গলে, যেখানে তোমার খুশি। আজ সব তোমার ইচ্ছে হবে। কস্তুরী তীক্ষ্ণ হেসে বলে, বনের পথটা তোমাকে ভীষণভাবে টানে, তাই না? প্রদীপ একটু থতমত খেয়ে ওর দিকে তাকায়, তারপর অবাক হয়ে বলে, ঠিক বলেছ কস্তুরী, সত্যি অরণ্য যেন অবিরত আমাকে টানে। কেন বলো তো? নিজেই বুঝতে পারি না আমি কেন এমন হই। কতদিন মাঝরাতে ইচ্ছে করে বেরিয়ে পড়ি, দেখি কি রহস্য লুকানো আছে সেখানে। কোনো কিছুতেই ওকে ভুলে থাকতে পারি না আমি। তুমি কি বলতে পারো কস্তুরী, কেন আমার এমন হয়? কস্তুরী বলে, পারি। বুনো পাহাড়ি মেয়েরা অনেক কিছু মন্ত্রতন্ত্র টুকটাক জানে। প্রদীপ বলে, তার মানে? ও আবার কি একটা যা খুশি উত্তর হলো। কস্তুরী বলল, বললাম এমনি, চলো চলো, দেখে আসি তোমার অরণ্যের আত্মাকে। প্রদীপ বলে, দূর ছাই, কি দুপাতা ছাইপাশ বাজে কথা লিখে রেখে তোমার মাথাটাকেই মনে হচ্ছে আমি বিগড়ে দিয়েছি।
কস্তুরী আর প্রদীপের বেড়াতে বেড়াতে সন্ধ্যা হয়ে যায়। কৃষ্ণপক্ষের মৃদু জ্যোৎস্না গাছের ফাঁকে ফাঁকে কোথাও হালকা, কোথাও ঘন হয়ে দাঁড়িয়ে আছে। পায়ের চাপে চাপে শব্দ উঠছে শুকনো পাতা গুড়িয়ে যাওয়ার। আগে কিছু কিছু কথা হচ্ছিল, ক্রমশ তাও বন্ধ হয়ে গেল। নির্বাক দুটি প্রাণী যেন কোনো অমোঘ বন্ধনে বন্দী হয়ে যন্ত্রের মতো চলছে পাশাপাশি। হঠাৎ একসময় কস্তুরী হেসে বলে, দেখো, অরণ্যের জটিলতায় আবার পথ হারিয়ে ফেলো না। প্রদীপ দাঁড়িয়ে পড়ে, একটু চুপ করে থেকে স্থির স্বরে বলে, বোধ করি অমনি কোনো সন্দেহ তোমার পথকে জটিল করে তুলেছে কস্তুরী, কিন্তু নিশ্চিন্তে থাকো, আমার পথ হারাবে না, আমার ধ্রুবতারা আছে। কস্তুরী বলে, কই, কোথায়? একটু দুর্বল আর ফ্যাকাশে শোনায় কস্তুরীর গলা। প্রদীপ বলে, বাহ, বলে আমি খেলো হব কেন, সে আমার নিজের জিনিস। উত্তর দিতে গিয়ে থমকে দাঁড়িয়ে পড়ে কস্তুরী। সভয়ে বলে, বনের ভেতর ওখানে কিসের আলো? প্রদীপ বলে, আলো নয়, আগুন, শুকনো পাতা জেলে ভাত রাঁধছে। ও কি পাথর ছুটছ কেন? কি সর্বনাশ, হঠাৎ কি হলো তোমার? পথ থেকে কুড়িয়ে নেওয়া ভারী পাথরের টুকরোটা হাত থেকে ফেলে দিয়ে কস্তুরী প্রায় হাঁপাতে হাঁপাতে বলে, দেখতে পাচ্ছ না, ওখানে কি যেন একটা বুনো জানোয়ার বসে আছে। প্রদীপ বলে, কি ভয়ানক, ও যে মণিহারির বউ, ওই তো পাতা জেলে ভাত রাঁধছে। কিম্ভূত মতো বিশ্রী জুব্বা জাব্বা পড়ে আছে বলে ওই রকম দেখাচ্ছে। ওর গল্প করব তোমার কাছে। এখন বলছো জানোয়ার, শুনে বলবে দেবতা। ও আমার প্রাণদাত্রী, তা জানো? আচ্ছা, এখন পরিচয় করিয়ে দিই, পরে সব বলবো। ওরে, এই বউ, এ মনিয়ার বউ। পায়ে পায়ে দুজনেই বেশ খানিকটা এগিয়ে গেছে ততক্ষণে। সাড়া পেয়ে আগুনের কাছ থেকে উঠে আসে মানুষটা। উঠে এসে দাঁড়িয়ে পড়ে, কথার উত্তর দেয় না, নিষ্ফলক দৃষ্টিতে চেয়ে থাকে পাশাপাশি দাঁড়িয়ে থাকা দুটো মানুষের দিকে। গাছের সারি এখানে পাতলা, জ্যোৎস্না যেন খানিকটা হাঁপ ফেলে বেঁচেছে। সে মৃদু জ্যোৎস্নায় সামনাসামনি স্থির হয়ে থাকে দুই জোড়া চোখ। খুব স্পষ্ট কিছুই দেখা যায় না, অস্পষ্ট হয়ে গেছে শিফন শাড়ি, ওমেগা ঘড়ি, জয়পুরি কঙ্কন, শান্তিনিকেতনী বুটুয়া। অস্পষ্ট হয়ে গেছে বহু ব্যবহৃত ঘাগরার গায়ে বেরঙ্গা ছিটের তালি, দরা দরা সেলাই। অস্পষ্ট হয়ে আছে সমস্তই পরিবেশ, স্পষ্ট হয়ে আছে শুধু দুজোড়া চোখ। কি আছে সেই চোখে? প্রভু পত্নীর প্রতি সসম্ভ্রম সমীহ, স্বামীর প্রাণদাত্রীর প্রতি সুগভীর কৃতজ্ঞতা? না, সে চোখে আছে শুধু আদিম অরণ্যের নিবিড় ছায়া, অথবা ছায়া নয়, আগুন। আগুন যারা জ্বালাতে জানতো না, সেই গুহাবাসিনী আদিম প্রপিতামহীদের চোখে যে আগুন ঝিলিক মারত, এটা সেই আগুন। পরিবেশটা সহনীয় করে তুলতে প্রদীপ বুঝি বলতে চেষ্টা করে, কিরে, রান্না করছিস? কিন্তু গলা দিয়ে ওর স্বর ফোটে না। যেমন এসেছিল তেমনি ফিরে যায় মণিহারির বউ, শুধু অবহেলার একটা স্যালাম জানিয়ে। ফেরার পথে হালকা হাসির ভঙ্গিতে কস্তুরী বলে, উফ, কি ভয়ানক চোখ দুটোর, যেন জ্বলছিল। ভাগ্যিস তোমার বন্দুকটা সঙ্গে ছিল না, থাকলে হয়তোবা বনবিড়াল ভেবে আমি গুলি করে বসতাম। কথাটা শুনে চমকে ওঠে প্রদীপ, বলে, কে বলল তোমাকে? মুহূর্তে সব স্পষ্ট হয়ে যায় ওর কাছে। ও তাই এই ভাবান্তর কস্তুরীর, কিন্তু বেশ স্থির কৌতুকের ভঙ্গিতেই বলে, তবু ওর বাঁচাটা নিতান্তই ভাগ্য বলতে হবে, নইলে অস্ত্রের অভাব তো ছিল না কস্তুরী। আদিম পৃথিবী, সে আদিম বর্বর যুগ থেকে এই সভ্য ভব্য আণবিক যুগ পর্যন্ত মানুষের হাতের কাছে পাথরের টুকরোর যোগান ঠিকই রেখেছে। প্রস্তর যুগ শেষ হয়ে গেছে বলে সেসব অস্ত্রে কাজ হয় না, তা তো নয়।
শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে অনুরোধ, আমার এই গল্পটা যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না কিন্তু।